রাজনীতিতে ভারত যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। দিল্লির স্বার্থ রক্ষায় সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। মার্কিন অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটরসাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। দেশজুড়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের বার্তা এবং হবিগঞ্জের মাধবপুরে সড়কে সংস্কারের সময় গ্যাস লাইনের লিকেজ, কয়েকটি কারখানায় ব্যাহত উৎপাদন, মেরামতে চলছে কাজ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পানির ন্যায্য হিস্সা না দিয়েই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে আসছে বলেও দাবি তার। জনগণের শক্তির কাছে পরাশক্তি বলে কোনো কিছু নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নিশ্চিত পরাজয় জেনে ক্ষমতাসীনরা সুষ্ঠু নির্বাচন না দিয়ে নিজেদের মতো করে ভোট করে ক্ষমতায় টিকে আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ভোট আয়োজনে বন্ধু দেশ হিসেবে ভারতের সহযোগিতা চাইলেও পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থনের অভিযোগ তুলে ভারত বিরোধী বক্তব্য আর পণ্য বয়কটের ডাকে সরব হয়ে ওঠে বিএনপি ও তাদের মিত্ররা। জাতীয় পর্যায়ে ভারতের নীতি নির্ধারকদের কাছে মাওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পানির ন্যায্য হিস্সা না দিয়ে পাশের দেশটি বরাবরই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে গেছে। আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষায় নিজেদের বিলিয়ে দিয়েছে বলেও অভিযোগ তার। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। সরকার পুরোপুরিভাবে একটা নতজানু সরকার, কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে। তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার আপনার ক্ষমতা দখল করে আছে। নির্বাচন ও ভোট প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতার দাবি, জনগণের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। পরাজয় নিশ্চিত জেনেই সরকার সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী নয় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আবারও দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। তাই এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয়ায় আবোল তাবোল বকছেন বিএনপি নেতারা। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের নানা টানাপোড়েন থাকলেও 3 দিনের ঢাকা সফরে এসে ভিন্ন বার্তা দিয়ে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণমাধ্যমের সামনেই অতীতের অস্বস্তি পেছনে ফেলে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন মার্কিন সরকারের এই প্রতিনিধি। যদিও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের বক্তব্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। মির্জা ফখরুল তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান? এখনো আগের জায়গা। ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব
শোনাননি। ফখরুলের প্রশ্নের জবাব মিস্টার ডোনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার, এটা আর বলার অপেক্ষা। তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের এই বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ডোর সফরে আশাহত হয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। ওনারা আশা করেছিল যে কি না কি বলে, অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। এই জন্য বিএনপি নেতাদের মাথা খারাপ। এখন থেকে আরো সিনিয়ররাও আবুল তাবুল বলা শুরু করেছে, খেই হারিয়ে ফেলেছে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, দেশে ফিরে নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আর জনগণের ভাগ্য বদল নিশ্চিত করেছেন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা কখনো। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে বাংলাদেশে এসে রাজনীতিক বনে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটকৌশলে ব্যর্থ হওয়ার পর এবার আসেন বন্ধুত্বের চেরাগ নিয়ে। ব্যস্ত ছিলেন ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে, আশ্বাস দিয়ে গেছেন জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবেলায় পাশে থাকারও। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের নড়বড়ে ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতেই ওয়াশিংটনের দরকার ঢাকাকে। গত 17 মাসে তৃতীয়বারের মতো বাংলাদেশ সফর করলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জানুয়ারির নির্বাচনের আগে এদেশে দৌড়ঝাঁপ করেছেন কূটনৈতিক নয়, একজন রাজনৈতিক নেতার মতো। তবে এবার নির্বাচনের 4 মাসের মাথায় এ সফরে এসে তার কথাবার্তায় পাল্টে গেছে। বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। এটা প্রমাণে কোনো রাজনৈতিক দলের সঙ্গে করেননি বৈঠক। তাহলে এবার কোন এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিলেন ডোনাল্ড লু? বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নয়, নিজেদের স্বার্থ উদ্ধারে ব্যস্ত আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় পাশে থাকার টোপ দিয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে বাংলাদেশের সহায়তাই তার লক্ষ্য। বাংলাদেশের গুরুত্বটা যুক্তরাষ্ট্র আরও বেশি অনুভব করছে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের একটা বিশেষ ভূমিকা আছে এবং বাংলাদেশের সহযোগিতা যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজন। সেদিক থেকে আমার মনে হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কটাকে অনেকটা রিসেট করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইলেকশনের আগে এক ধরনের অবস্থানের কথা আমরা প্রায় শুনে থাকি, কিন্তু এখানেও মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের ইকোনমি বা মিলিটারি বা সিকিউরিটি লেভেলে কোনো ধরনের নেগেটিভ ভূমিকা রাখবে বলে কিন্তু বলেনি। বাংলাদেশের সঙ্গে আগের চেয়ে বেশি সহযোগিতার মনোভাব দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, বহুমাত্রিক সম্পর্ক বাড়াতে চায় ওয়াশিংটন। রাজনৈতিক বক্তব্য প্রদান কিংবা রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা সেটি এখন আমরা দেখছি না। তাদের যে প্রধান যে স্বার্থের জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে তাদের যে বিনিয়োগের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে তাদের যে বাণিজ্য, সেই স্বার্থটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল ইস্যু ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই হিসেবে আমরা দেখি যে বহুমাত্রিক সম্পর্ক, এবং সেই বহুমাত্রিক সম্পর্কগুলি কিন্তু পলিটিক্যাল যে আমরা কথাগুলি শুনেছি বা ইলেকটোরাল যে কথাগুলি শুনেছি সেগুলির বাইরেও চলবে। বিশ্বমোড়ল চীন যুক্তরাষ্ট্র দ্বন্দ্বের গেরাকলে যাতে বাংলাদেশ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ বিশ্লেষকদের। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনার পরও টনক নড়ছে না ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের। কোনো বাধা ছাড়াই দেদারসে রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অন্যদিকে সাইরেন বাজিয়ে সড়কে চলছে তথাকথিত ভিআইপি গাড়ি। এসব বন্ধের নির্দেশ থাকলেও ট্রাফিক পুলিশের সদস্যদের সিংহভাগেরই বিষয়টি অজানা। কথা ছিল বুধবার থেকেই এই নির্দেশনা বাস্তবায়নের, কিন্তু একদিন বাদেও বাস্তবতা পুরোপুরি ভিন্ন। রাজধানীর মিরপুর 10 নম্বরের এমন চিত্রই বলে দেয় সড়ক জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব পৌঁছেছে কোন পর্যায়ে। আর মন্ত্রীর কড়া নির্দেশ যে এখানে উপেক্ষিত সেটাও স্পষ্ট।
অবৈধ অটোরিকশার অবাধ বিচরণ পুরো মিরপুর জুড়ে। পুরো এলাকা ঘুরেও চোখে পড়েনি অটোরিকশা বন্ধে কোনো বিশেষ অভিযানের। চালকরা অনেকেই বলছেন তাদের কানে পৌঁছায়নি এমন বার্তা, বরং নিয়মিত চাঁদা দিয়েই সড়কে নামেন তারা। ধরতেছে আম করে ধরে টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। কিছু টাকা নিয়ে ছেড়ে দেয়, টাকা খায়। হ্যাঁ 50 টাকা করে 100 করে দেয়, এমনিতে পারতে এমনি নেয়। গাড়ি বন্ধ করলে অটোওয়ালারা কি করবো? অটো তো অনেক অটো। রাস্তায় ট্রাফিক সদস্যদেরও দেখা যায়নি কোনো নির্দেশনা পালনে। তাদের সামনে দিয়েই চলাচল করছে অবৈধ যানগুলো। যদিও ক্যামেরার সামনে সাধারণ দিনের মতোই কিছুটা তৎপরতা দেখান তারা। আপনার পুলিশ বক্সের সামনে দিয়ে আপনারা আটকাচ্ছেন না কেন? ব্যবস্থা নিচ্ছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। এদিকে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া অন্য কোনো যানবাহন হুটার সাইরেন ব্যবহার করতে পারবে না, এমন নির্দেশনাকে যেন দেখানো হয়েছে বৃদ্ধাঙ্গুলি। কথিত ভিআইপি তো আছেই, ব্যক্তিগত গাড়িতেও দেখা মিলল হুটার সাইরেনের। সেগুলো নিয়ন্ত্রণেও চোখে পড়েনি কোনো তৎপরতার। লাগাচ্ছি তো অল্প কয়েকদিন হয়েছে, বেশি দিন হয় নাই। তাহলে সরকারের উচ্চ মহলের কি নির্দেশনা পেলেন ট্রাফিক পুলিশ সদস্যরা? এমন প্রশ্ন করতেই যেন মুখে কুলুপ ঘুরিয়ে দিলেন সিনিয়র কর্মকর্তাদের দিকে। একটু কাইন্ডলি স্যারদের সাথে কথা বলে স্যারদেরকে বলেন। আর সেটা বাস্তবায়ন কতটুকু হচ্ছে? নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন। তবে জনবান্ধব এমন সিদ্ধান্ত দ্রুত কার্যকর দেখতে চায় সাধারণ মানুষ। অবৈধ অটোরিকশা ও হুটার সাইরেন ব্যবহার বন্ধে সরকারের উচ্চ মহলের নির্দেশনার পরদিনই রাস্তায় দেখা গেল বাস্তবায়নের নেই তেমন কোনো পদক্ষেপ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে রাস্তায় কমানো যাবে না অবৈধ অটোরিকশার দৌরত্ব। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও একই পরিস্থিতি, বাস্তবায়ন হয়নি নো হেলমেট নো ফুয়েল নীতি। এদিকে কঠোর বার্তার পরও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কপথে শৃঙ্খলা আনতে চেষ্টার যে কমতি নেই মন্ত্রণালয়ের, তার বড় উদাহরণ নো হেলমেট নো ফুয়েল নীতি ও মহাসড়কে অটোরিকশা বন্ধে কঠোর অবস্থান। মহানগর ও জেলা শহরে নো হেলমেট নো ফুয়েল অনেকটা কার্যকর দেখা গেলেও উল্টো চিত্র উপজেলা শহরে। বৃহস্পতিবার জেলা শহরের বাইরের পাম্পগুলোতে মানা হচ্ছে না সরকারের নীতি। হেলমেট ছাড়াই যেমন সড়কে ঘুরে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালকরা, নিচ্ছেন তেল। নিয়ম না মেনে নিজেদের পক্ষে সাফাই অনেকের। তবে ফিলিং স্টেশন কর্মীদের দাবি, সরকারের নির্দেশনা নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় এমনটি ঘটেছে। আমি জানতাম না, আসলে আজকে জানলাম। এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া যাবে না, এটা আমি এখনো জানি না। আমাদের হেলমেটের ব্যাপারে যদি বলতো হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না, আমরা অবশ্যই সেরকমই করতাম। চেষ্টা করছি যে জনগণ সচেতন হবে, পাম্প মালিক যারা আছে তারা সচেতন হবে, সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই জিনিসটাকে ওভারকাম করতে পারবো। এদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের যে উদ্যোগ দীর্ঘদিনের, বারবার অভিযান হুঁশিয়ারিতেও তা পুরোপুরি থামানো যায়নি। এখনো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই যানবাহন। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 72 কিলোমিটার অংশ ছাড়াও জেলা জুড়ে কমপক্ষে 12,000-এর বেশি রেজিস্ট্রেশন নাম্বারবিহীন অটোরিকশা দাপিয়ে বেড়াচ্ছে। এতে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে অপরাধ প্রবণতাও। অটোরিকশার এই দাপট উত্তরের জেলাগুলোতেও। বগুড়ায় মহাসড়কে অটোরিকশার চলাচল থামছে না কোনো কিছুতেই। পুলিশে ধরলে তো পুলিশে অনেক কিছু করে, গাড়ি রেখারও করে, আবার টাকা পয়সা আবার খাইয়াও আবার চাইরা দেয়। তো পেট্রোল বুকে চালাইতে হয়, বাস তো অ্যাভেলেবল না, এই জন্য সচরাচর পাওয়া যাচ্ছে সিএনজি, এই জন্য সিএনজি চলা। বড় রাস্তা, বড় যান চলাচল করবে, এটা বেশ ভালো কথা, কিন্তু সাইড দিয়ে আমাদের জন্য অন্তত একটা ছোট রাস্তা যদি হয় অনেক ভালো হয়, কারণ আমরা ওই সাইড দিয়ে যাওয়া আশা করব। দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা ফেরাতে 9 বছর আগে নেয়া 22টি জাতীয় মহাসড়কে 3 চাকার যান, অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকরের বিকল্প দেখছে না সড়ক বিভাগ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। মাসব্যাপী দাবদাহের পর কিছুটা স্বস্তি ফিরলেও আবারও তাপে পড়ছে জনজীবন। আবহাওয়া অফিস বলছে এবারের তাপপ্রবাহ আগের মতো দীর্ঘ হবে না, 2-3 দিন পরে কমতে থাকবে তাপমাত্রা। পাশাপাশি আগামী সপ্তাহে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সূর্যের তেজ আবারও শাসাচ্ছে প্রাণ প্রকৃতিকে, সেই চোখ রাঙানিতে অতিষ্ঠ জনজীবন। পথচারী থেকে শুরু করে শ্রমজীবী প্রত্যেকের হাঁসফাঁস অবস্থা। সুযোগ পেলেই একটু জিরিয়ে নেয়া, একটু সবুজ ছায়া। শুধু তাপ নয়, ব্যবসা গরম, ঘাম ঝরাচ্ছে সবার। গ্রামে হেভি কষ্ট আর কি লাগে, আর প্যাসেঞ্জারও একটু কম আছে,
কারণ রোদের প্যাসেঞ্জারের বাইকে উঠতে চায় না। 1 লিটার পানি এখন আজকে মনে করেন যে 2 বার খেলে শেষ হয়ে যায়। একটু সুপেয় পানি শরবত খেলে মনে হয় যে একটু শরীরটা আরাম লাগবে। তারপরও আবহাওয়া অফিস দিচ্ছে সুখবর, এবার দীর্ঘ হচ্ছে না তাপপ্রবাহ। শনিবার থেকেই কমতে থাকবে তাপমাত্রা, যদিও ঢাকায় সেই প্রভাব পড়তে সময় লাগবে আরও কিছুদিন। দেশের উপরে স্বল্প মেয়াদি একটি তাপপ্রবাহ চলছে, সেই অনুযায়ী কিন্তু আমরা গতকাল সন্ধ্যার দিকে 48 ঘন্টার জন্য একটি হিট অ্যালার্ট জারি করেছি। অর্থাৎ দেশের উপরে চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ আরও 48 ঘন্টা অব্যাহত থাকবে। অর্থাৎ 17 তারিখে সন্ধ্যা পর্যন্ত আমরা সেই হিট অ্যালার্টের মেয়াদ আমরা দিয়েছি এবং এর পরবর্তীতে 18 তারিখ থেকে দেশের যে উত্তর পূর্বের যে বিভাগগুলো আছে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে সেই সব অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করা হয়েছে। এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেওয়া হয়। উন্নয়ন বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতকে এবারও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি। এদিকে বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার 49.26%। প্রতি বছরের মতো অর্থবছরের শেষের দিকে বেড়েছে প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রবণতা। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা বসে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার লক্ষ্য সামনে নিয়ে নতুন বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। বরাদ্দর দিক থেকেও কিছুটা লাগাম টানতে হচ্ছে বাজেটে। উন্নয়ন বাজেটে সরকার ব্যয় করবে 1,65,000 কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে 4,000 কোটি টাকা কম। তবে বিদেশি সংস্থান 6,000 কোটি টাকা বাড়িয়ে 1 লাখ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। সর্বোচ্চ 70,687 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় পরিবহন ও যোগাযোগ খাতে। মন্ত্রণালয় ভিত্তিতে সর্বোচ্চ 38,808 কোটি টাকা বরাদ্দ স্থানীয় সরকার বিভাগে। বিদেশি ঋণ নির্ভর প্রকল্প 3 মাস অন্তর পর্যালোচনা করে দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি, যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেয়া হয়। উপজেলাগুলোতে সম উন্নয়ন হয় না, তাই জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প করার সম্মতি দিয়েছে এনএসি সভা। গুরুত্ব দিতে বলা হয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যকে। একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো সমূহ আমরা না করে আমরা জেলা ভিত্তিক করে মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি এবং মাস্টার প্ল্যান ভিত্তিক হবে এবং অংশগ্রহণমূলক হবে। আগামী অর্থবছরে 1,321টি উন্নয়ন প্রকল্পে বছরব্যাপী 2,65,000 কোটি টাকা খরচ করা হবে। অর্থনৈতিক পরিস্থিতির আঁচ থেকে সুরক্ষা দিতে বাজেটে এবারও গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বাজেটে আর্থিক খাতের নানা সংস্কারের কথা বলা হলেও বরাবরই উপেক্ষিত পুঁজিবাজার। আবার কোনো উদ্যোগ নিলেও তা দেখে না আলোর মুখ। এ অবস্থায় আসছে বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ভ্যাট 5% কমিয়ে 10% করার দাবি তুলেছে ডিএসসি। আর বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্সরা বলছেন, দ্বৈতকর নীতি পরিহার না করলে বিনিয়োগ বান্ধব হবে না পুঁজিবাজার। আলতাফ হোসেনের রিপোর্ট। বরাবরই বিশ্বব্যাপী পুঁজিবাজার উদীয়মান অর্থনীতিতে বিনিয়োগের সহজ পথ খুলে দিলেও যেন তা ভিন্ন পথে চলে বাংলাদেশে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা যতটা লাভবান হন তার চেয়ে বেশি পড়েন লোকসানে। তারপরও পুঁজিবাজার নিয়ে কি থাকছে আসছে বাজেটে তা দেখার অপেক্ষায় তারা। এই যাবৎকালে অসংখ্য আইন পাশ হয়েছে, আইনগুলো যদি খুব দ্রুত বাস্তবায়ন করা হয় তাহলে সেটা কাজে লাগবে। কালো টাকাটা সাদা করার ব্যবস্থা করলে মার্কেটটা অনেক সুন্দর হবে। বাজেটে কেমন গুরুত্ব পায় পুঁজিবাজার? 2018-19 অর্থবছর এ খাতকে দ্বিতীয় অগ্রাধিকার খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যদিও বিনিয়োগকারীদের স্বার্থে নেওয়া উদ্যোগের বেশিরভাগই এখনো হয়নি বাস্তবায়ন।
2019-20 অর্থ বছরের বাজেটে দ্বৈত কর পরিহার করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মুনাফার কমপক্ষে 50% নগদ ডিভিডেন্ড বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়, যদিও তা দেখেনি আলোর মুখ এখনো। কর্পোরেট ট্যাক্স হারটা যে অন্য দুইটা ইন্টারমিডিয়েটের চেয়ে বেশি, সেটা ক্রমপর্যায়ে করার কথা বলেছি। আসছে বাজেটেও ভালো প্রতিষ্ঠানের তালিকাভুক্তি বাড়াতে কর সুবিধা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের। যে কোম্পানি ডিভিডেন্ড দিল সে তো ট্যাক্স দিয়েই ডিভিডেন্ডটা দিছে, আবার যে ডিভিডেন্ডটা পাইলো তার আবার ওইটার উপরে আবার ট্যাক্স দিতে হচ্ছে। আজকেও আলোচনা হবে, আগামীকালকেও হবে, আগামী পরশু দিনও হবে, যদি আমাদের দেশে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানিগুলোর ট্যাক্সেশনের মধ্যে পার্থক্য না থাকে। মেগা প্রকল্পের ভিড়ে যেন হারিয়ে না যায় অর্থ সংস্থানের সহজ খাত পুঁজিবাজার, সেদিকে নজর রাখার পরামর্শ খাত বিশ্লেষকদের। হয়তো যারা পুঁজিবাজার কেন্দ্রিক আছে তাদের কাছে ব্যাপারটা যত ধরেন সিরিয়াস, গভর্নমেন্টের ওভারঅল যে প্ল্যানিং ফাইন্যান্সিয়াল তার মধ্যে কিন্তু ওই অংশটা অত সিরিয়াস না। রুগ্ন পুঁজিবাজারের অসুখ সারাতে কোনো সিরাপেই যখন কাজে আসছে না, তখন আসন্ন বাজেটে কি সুখবর আসে সেদিকেই তাকিয়ে সাধারণ বিনিয়োগকারীরা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। হবিগঞ্জের মাধবপুরে সড়কে কাজ করার সময় গ্যাস সরবরাহ লাইনে লিকেজ মেরামত করা হয়েছে। বন্ধ থাকার 6 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ, শুরু হয়েছে শিল্প কারখানায় উৎপাদন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের একটি ব্রিজ সম্প্রসারণের কাজের সময় নয়াপাড়া শাহবাজপুর এলাকায় গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। এতে নিরাপত্তার স্বার্থে শিল্প এলাকায় এবং সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংযোগ বন্ধ রাখা হয়। পরে কোম্পানির প্রকৌশলী টিম ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পাইপ দ্রুত মেরামতের উদ্যোগ নেয়। 6 ঘন্টা পর সরবরাহ স্বাভাবিক হলে শিল্প কারখানায় উৎপাদন শুরু হয়। জলসারিয়ে দূষণে নিমজ্জিত আদি বুড়িগঙ্গা এখন জীর্ণ। সিটি কর্পোরেশন উদ্যোগ নিলেও কমছে না দখলদারদের দৌরাত্ম্য। রীতিমতো আরও ঝেঁকে বসেছে প্রশাসনের ঘাড়ে। এমন অবস্থা থেকে দ্রুত মুক্তি চান বুড়িগঙ্গা পাড়ের বাসিন্দারা। সিটি কর্পোরেশন বলছে সীমানা পিলার বসানোর কাজ শেষ, বর্ষার পর মানা হবে না আর কোনো অজুহাত। হুঁশিয়ারি দক্ষিণ নগরপিতার। রতন মজুমদারের ছবিতে ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। প্রাণ ফেরাতে প্রাণান্তর চেষ্টা, উচ্ছেদের পর উচ্ছেদ। আদি বুড়িগঙ্গা চ্যানেল জুড়ে একের পর এক অভিযান। খোঁড়াখুড়ি আর দখলদারদের দৌরাত্ম্য রোধে তৎপর সংশ্লিষ্ট মহল। ফলাফল, সোয়ারিঘাট থেকে কিছুটা হলেও প্রাণ ফিরেছে এই চ্যানেলে। তবে কতটুকু দখলমুক্ত হয়েছে সেটা দেখতেই সেকশন এলাকায় সময় সংবাদ দেখা মিলল নাজমা বেগমের। জায়গা বল করে একজনে রাজনীতি করে দখল করে খাইছে, অনেকটা কমছে। সামনে এগোতেই দেখা মিলল এক দ্বীপের, এ যেন মগের মুল্লুক। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের কারণে এমন অনেক স্থাপনা আছে যারা হয়ে গেছে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। বারবার নোটিশ দিলেও তারা কেন জায়গা ছাড়ছেন না একটু জানতে চাই। নদী জায়গা ছিল একটা সময়, কিন্তু এটা তো আপনার মনে হয় যে ব্রিটিশের কাগজ যাদের কাছে আছে, ঠিক আছে, আপনার কাগজের কথা বলবেন। এই অংশেই বেড়ে উঠেছেন অনেকে। বয়সের ছাপ তাদের মুখে না ফুটে উঠলেও বৃদ্ধ হয়েছে বুড়িগঙ্গা। নদীর মতন ছিল, এই জায়গা পরাট করে ফেলাইছে বিভিন্ন লোকজন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো সরকারি খাত জমি সব। উদ্যোগটা ভালো, যদি বাস্তবায়ন হয়। আরও একটু এগিয়ে মোহাম্মদপুরের দিকে যেতেই দেখা মিলল বেশ কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুরোদস্তুর ব্যবসা বাণিজ্য। চারিদিকে যেন ধ্বংসস্তূপ। এখানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের দুপাশ জুড়ে বসে গেছে সীমানা প্রাচীর। তবে জনগণের মনে এবার একটি প্রশ্নের জন্ম নিয়েছে, সেটা হচ্ছে এই নদীকে কেন্দ্র করে যারা এতদিন ধরে ব্যবসা বাণিজ্য করে বনে গেছেন রাঘব বোয়াল, তাদের বিরুদ্ধে কি আদৌ লড়তে পারবে সিটি কর্পোরেশন? নিজস্ব অর্থায়নে একটা বড় কাজ করেছি, সেটা হলো যে আমরা সীমানা চিহ্নিত করে ফেলেছি। আমাদের যে মূল নকশা হয়ে যাবে, এই নকশার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, আমরা দরপত্র করে একচোটেই তাদেরকে অপসারণ করে ওখানে কার্যক্রম সেটা আমরা সম্পন্ন করব। উচ্ছেদের পর বুড়িগঙ্গার আদি চ্যানেলকে নিয়ে এখন নতুন স্বপ্ন বুনছে নগরবাসী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। দেশের অনেক ব্যবসায়ের মধ্যেই রয়েছে সঠিক ক্যাশ মেমো ব্যবহারে অনীহা। তবে অনিয়ম একটু সামনে আসলেই পুরো মার্কেট চেইনই দায় চাপাতে ব্যস্ত হয়ে পড়ে একে অপরের ওপর।
ভোক্তা অধিকারের শুনানিতে ঘুরে ফিরে আসলো এমন চিত্র। দেখেন মাথাটা নষ্ট করার মতো একটা ড্রেস। গ্রাহকদের বিশ্বাস এবং নানান চটকদার বিজ্ঞাপন পুঁজি করে ভোক্তাকে ধোঁয়াশায় রেখেই ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেক অসাধু ব্যবসায়ী। সম্প্রতি সানভিজ বাই তনির দেশীয় পণ্যকে পাকিস্তানি পণ্য বলে বিক্রির অভিযোগের পর এ আলোচনা আবারও সামনে এসেছে। এরপর থেকেই নড়ে চড়ে বসেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। একের পর এক অভিযানে বেরিয়ে আসতে থাকে নানান সব তথ্য। পুরো মার্কেট চেনই দায় চাপাতে ব্যস্ত একে অপরের ওপর। এমনকি বৃহস্পতিবার টিসিবি ভবনে ভোক্তা অধিকারের শুনানিতেও ঘুরে ফিরে আসে একই চিত্র। দেশীয় পণ্য পাকিস্তানি বলে সেল করি। সচরাচর পাকিস্তানি প্রোডাক্ট হচ্ছে লাখানি কালেকশন থেকে আমরা সোর্স করে থাকি। তো এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের অনেক দিন আগে হওয়ার কারণে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে কোনো ডকুমেন্টস এই মুহূর্তে আসলে নেই। আমি ওনার কাছে মাল বিক্রি করছি 2400 টাকা, উনি লাইফে দেখায় এই মাল বিক্রি করছে 2100 টাকা। আর উনি অরিজিনাল মাল বেচে নেই, এইটিও আমার কাছে আছে। ওনার কাছে আমি অরিজিনাল মাল বেচছি, এই কাগজগুলি আছে, রেটও আছে। আমার কাছে টোটালি ফেক মনে হয়েছে 90%, বিকজ অফ উনি একটা কাপ্তান যেখানে ডিউটি হচ্ছে হইলো প্রায় 350 টাকা, ওটার পারচেস প্রাইস হচ্ছে হইলো প্রায় 250 টাকা বাংলাদেশি টাকায়, ডলার কাউন্ট করে আর কি। কিভাবে উনি ওই প্রোডাক্টটা 500 টাকায় বিক্রি করে? তবে দিন শেষে এর খেসারত দিতে হচ্ছে ভোক্তাকেই, সঙ্গে ক্ষতির মুখে পড়তে হচ্ছে নিয়ম মেনে যারা ব্যবসা করছেন তাদেরকেও। এতে একদিকে যেমন বাড়ছে অবৈধ ব্যবসায়ীদের দৌরত্ব, তেমনি সরকারও হারাচ্ছে রাজস্ব। যদি আমাদের এই নকল ফেক প্রোডাক্ট বিক্রি হয় তাহলে হচ্ছে কি যে যারা বৈধ পথে নিয়ে আসছে তারাও কিন্তু নিরুৎসাহিত হবে। আর অবৈধ পথে পণ্য ঢুকলে কি সমস্যা, সেটি হলো যে সরকার একটা বড় ধরনের রেভিনিউ লস করবে। সার্বিক এই বিষয়গুলো মাথায় রেখেই তাই 7 দিনের মধ্যে এর আদ্যপান্ত খুঁজে বের করতে মাঠে নামতে কমিটি গঠন করেছে ভোক্তা অধিকার। আমরা একটি টিম করে দিয়েছি, একটা কমিটি করে দিয়েছি। তারা 7 দিনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো থরো ইনভেস্টিগেশন করে আমাদের কাছে রিপোর্ট দিবে। ওই রিপোর্টে আসলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যদিও দেশের অনেক ব্যবসায়ের মধ্যেই রয়েছে সঠিক ক্যাশমেমো ব্যবহারের অনীহা, তারই সুযোগ নিয়ে দিনের পর দিন ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তাই ভোক্তাদের নিজে থেকেই আরও সাবধান থাকার আহ্বান সংশ্লিষ্টদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ফের আটকে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থছাড়। এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চুক্তি অনুযায়ী চায়না কোম্পানির কাছে হস্তান্তরের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। 30 মে হাইকোর্টের আদেশের বিস্তারিত পর্যালোচনা করে চূড়ান্ত আদেশ দেবেন আপিল বিভাগ। কথা ছিল চলতি বছরেই শেষ হবে সরকারের অগ্রাধিকার দেয়া মেগা প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, কিন্তু হঠাৎ করেই 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে থেমে যায় নির্মাণযোগ্য। কারণবাজার থেকে কমলাপুর পর্যন্ত বন্ধ সব কাজ, চলছে কারণবাজার থেকে এক্সপ্রেসওয়েতে ওঠার র্যাম্পের কাজ। কিন্তু থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান। এ নিয়ে সিঙ্গাপুরে আন্তর্জাতিক সালিশ আদালতে ইতালিয়ান থাই কোম্পানি একটি মামলা করে। পরে 2 প্রতিষ্ঠানের দ্বন্দ্ব গড়ায় হাইকোর্টে। এ কারণে ঋণ সহায়তার টাকা বন্ধ করে দেয় 2টি চীনা ব্যাংক। চলতি সপ্তাহে রোববার এক্সপ্রেসওয়ের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশনের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নেয় হাইকোর্ট। পরে আদেশের বিরুদ্ধে আপিল করে ইতালিয়ান থাই কোম্পানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 8 বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের আদেশের উপর 2 সপ্তাহের স্থিতাবস্থা দেন। এতে আবারও থেমে গেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এলিভেটেড এক্সপ্রেসের কাজ কিন্তু এখন আপাতত আরও বন্ধ থাকবে। 2 সপ্তাহ পর দেখা যাবে কোর্টের আদেশ। যদি শেয়ারটা যদি হয়ে যায় তাহলে হয়তো চাইনিজ কোম্পানি ফাইন্যান্স করবে, আদারওয়াইজ তো কাজ বন্ধই থাকবে। এদিকে সিঙ্গাপুরে সালিশ আদালতে থাকা মামলা এখনো নিষ্পত্তি হয়নি। হাইকোর্ট ডিভিশন অন মেরিটে না, শুধুমাত্র মেনটেনেবিলিটি গ্রাউন্ডে এটা ডিসপোজ আপ করেছে। দ্বিতীয় পর্যায়ের কন্ট্রাক্টটা সেই অনুসারে চলবে। ফ্যাসিলিটি এগ্রিমেন্টের শর্ত অনুসারে ফ্যাসিলিটি প্রোভাইড করার প্রক্রিয়াধীন তাদের আছে। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্মাণ ব্যয়ের 73% অর্থের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর বাংলাদেশ দেবে 27% অর্থ। মাইনুল আহসান, সময় সংবাদ, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের 666 কোটি টাকা কর ফাঁকির মামলার শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি 16 ও 21 জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট।
দুপুরে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এই দিন ধার্য করেন। এর আগে 11 মার্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকি মামলা 3 মাসের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির আদেশ দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন জামিনে আছেন। সময় সংবাদে আরও থাকছে। এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক জোটের কোনো স্থান নেই, শির সঙ্গে বৈঠকে পুতিন। ইউক্রেন যুদ্ধ ও গাজা ইস্যুতেও আলোচনা। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য 1,29,80,367টি গবাদি পশু প্রস্তুত আছে, যা গতবারের চেয়ে 4,44,034টি বেশি। কোরবানির প্রস্তুতিমূলক সভায় তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। তিনি বলেন, এবার সার্বিক প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। হাটে ক্রেতা বিক্রেতাদের জন্য অনুকূল পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। কোরবানির পশু পরিবহনে সড়কে ব্যবসায়ী বা বিক্রেতাদের যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার কথাও জানান মন্ত্রী। কোনো ধরনের কোনো গরুর ব্যাপারী বলেন, মালিক বলেন, বিক্রেতা বলেন, তারা যাতে কোনো অবস্থাতেই পথে প্রান্তরে এবং পথে পথে হাটে হাটে বাজারে বাজারে তারা হয়রানির শিকার না হয়, সেজন্যে এই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যা যা করার ইতিমধ্যেই তারা তাদের সেই প্রস্তুতি গ্রহণ করছে। সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ। ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। তবে 4,000 কোটি টাকার বেশি ব্যয়ের এই রেলপথে কবে থেকে বাণিজ্যিকভাবে ট্রেন যাত্রা শুরু হবে তা বলতে পারছেন না প্রকল্প সংশ্লিষ্ট কেউই। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। পদ্মা সেতুর পর দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক নতুন সম্ভাবনা নিয়ে প্রস্তুত খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেলপথ। 2010 সালে একনেকে অনুমোদনের পর প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। নানা জটিলতায় 5 দফায় মেয়াদ বাড়িয়ে কাজ শেষে 2023 সালের 1 নভেম্বর এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 91 কিলোমিটার নতুন এই রেলপথে রূপসা নদীর ওপর 5.13 কিলোমিটার দীর্ঘ একটি রেল সেতু নির্মাণ করা হয়। এছাড়া 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাসের নির্মাণ সম্পন্ন। এরই মধ্যে 4 দফায় পরীক্ষামূলকভাবে চলেছে ট্রেন। চলতি বছর 1 জানুয়ারি থেকে যাত্রীবাহী ট্রেন চলার ঘোষণাও দেয়া হয়। তবে অজ্ঞাত কারণে এখনও যাত্রা শুরু করেনি যাত্রীবাহী বা পণ্যবাহী কোনো বাণিজ্যিক ট্রেন। অতি শীঘ্রই এই রেল লাইনটা চালু হোক, আমরা মোংলা থেকে পণ্য আনতে পারবো, তারপরে মোংলা যারা কর্মজীবী মানুষ তারাও যাতায়াত করতে পারবে। এদিকে কবে থেকে ট্রেন চলবে তার উত্তর নেই প্রকল্প সংশ্লিষ্টদের কাছেই। রিপোর্ট জন্য আমরা ওয়েট করছি। এই রিপোর্ট পাওয়া পরবর্তী যে কোনো সময় ট্রেন চালানো এখন সম্ভব। ভারত সরকারের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা মোংলা রেল প্রকল্পটি বাস্তবায়ন করেছে ভারতীয় প্রতিষ্ঠান L&T এবং ইরকন ইন্টারন্যাশনাল। 4,261 কোটি টাকা ব্যয়ের এই রেলপথ আর কতদিন এভাবে পড়ে থাকবে? অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় সব সংকট দ্রুত সমাধান করে এ পথে রেল চালানোর দাবি এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। জ্যৈষ্ঠের শুরুতেই বিভিন্ন জাতের আমে ভরে উঠেছে সাতক্ষীরার বাজারগুলো। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা ভিড় করতে শুরু করেছেন বাগান ও ফলের আড়তগুলোতে। তবে গত বছরের তুলনায় আমের দাম বেশি বলে জানান ব্যবসায়ীরা। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও আমিনুর গাজী সবুজের ছবি নিয়ে রিপোর্ট। বাজারে সরবরাহ করা হচ্ছে গোবিন্দভোগ, গোপাল খাস ও গোপালভোগ আম। সকাল থেকে রাত পর্যন্ত ফলের আড়তে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড়। ভৌগোলিক কারণে দেশের প্রথম আম নামানো হয় সাতক্ষীরায়। 9 মে থেকে শুরু হয়েছে এই কার্যক্রম। অন্যান্য জেলা থেকেও পাইকাররা আসছেন আম কিনতে। পাশাপাশি বর্তমানে সরকারি তালিকাভুক্ত 5,299টি বাগানে আম পরিচর্যা করছেন বাগান মালিক ও শ্রমিকরা। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন নির্ধারণ করেছে কৃষি বিভাগ, আর রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 350 মেট্রিক টন। ন্যায্য দাম যদি আমরা না পাই, বর্তমানে এখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমাদের মাটি ভালো,
খুব সুন্দর আম, সুস্বাদু আম। ব্যবসায়ীরা জানান গত বছরের চেয়ে এবছর আম বিক্রি হচ্ছে বেশি দামে। আমের যে বর্তমান মূল্য সেই মূল্য তুলনামূলক গতবারের চাইতে অনেক বেশি। 27-2800 টাকা আম বিক্রি হইল। আমের বাগান ও বাজারজাতকরণ নিয়মিত মনিটরিং এর কথা জানায় কৃষি বিভাগ। বাজারে ন্যায্য মূল্যে পান আমাদের যারা সংশ্লিষ্ট যেসব সরকারি প্রতিষ্ঠানগুলো আছে তারা মাঠে কাজ করছে। কৃষি বিভাগের তথ্য মতে সরকারের ক্যালেন্ডার অনুযায়ী আগামী 22 মে হিমসাগর, 29 মে ল্যাংড়া ও 10 জুন থেকে নামানো হবে আম্রপালি আম। সময় সংবাদ, সাতক্ষীরা। Fueltech, it's all about stainless style. হজে যাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি 1870 জনের। ভিসা না করার বিষয়ে 12 এজেন্সির কাছে ব্যাখ্যা চাওয়ার পর আজ ধর্ম মন্ত্রণালয় এজেন্সির শুনানি চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব। কিছু এজেন্সি ইতিমধ্যেই ভিসার কাজ শুরু করেছে। আগামী 21 মের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম শেষ হবে বলে হজ অফিস থেকে জানানো হয়েছে। এদিকে হজযাত্রার 8ম দিনে 9টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে যাত্রীরা। ভোর থেকে রাত পর্যন্ত 3টি এয়ারলাইন্সে মোট 3671 জন পবিত্র হজ পালন করতে কাবা ঘরের দিকে রওনা দেবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 2টি, সৌদি এয়ারলাইন্সের 3টি এবং 1টি ফ্লাইট ছেড়েছে ফ্লাইনাস এয়ারলাইন্সের। এখন পর্যন্ত সরকারি বেসরকারি মিলিয়ে ভিসা হয়েছে 79,635 জনের। বাকি আছে এখনো 5,000-এর বেশি। 12টি এজেন্সিকে আমরা আজকে ডেকেছিলাম এখানে, তো তাদের সবাই মোটামুটি এখানে আসছে। 9 জন এখানে উপস্থিত হয়েছে, আর 3টা আসেনি। আমরা তাদেরকে আবার শনিবারে সময় দিয়েছি এবং কয়েকজনকে আমরা বিকালের মধ্যে সময় দিয়েছি সর্বশেষ অবস্থা জানানোর জন্য। তো আমরা তাদের শুনানি নিয়ে যতটুকু আমরা ধারণা নিয়েছি এবং তাদের কাছ থেকে আমরা প্রতিশ্রুতি নিয়েছি যে আজকের মধ্যে ম্যাক্সিমাম ভিসা করে ফেলবে, আর যারা আজকের মধ্যে পারবে না তারা অবশ্যই রবিবারের মধ্যে তাদের ভিসা সম্পন্ন হবে। এবছর হজের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া মুসল্লিদের জন্য ডিজিটাল পরিচয়পত্র সেবা চালু করল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্র এবং হজ ও ওমরা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই আইডি কার্ড তৈরি করা হচ্ছে। এতে করে মুসল্লিদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়। সৌদির গণমাধ্যমগুলো বলছে, ভিশন 2030কে সামনে রেখে ডিজিটালাইজেশনের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠিত হলো বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় 19টি ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা। সকালে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। শ্রেষ্ঠ স্কুল ও কলেজগুলোকে সেনাবাহিনী প্রধানের ট্রফি সহ অধ্যক্ষ এবং শিক্ষা সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বন্ধুরাষ্ট্রে পুতিনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন 2 রাষ্ট্রপ্রধান। এ সময় শি জিনপিং জানান, চীনকে সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবেই পাশে পাবে রাশিয়া। বৈঠকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতেও আলোচনা হয় শি পুতিনের। পঞ্চম মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বন্ধু রাষ্ট্র চীনের মাটি স্পর্শ করে পুতিনকে বহনকারী বিমান। বেইজিংয়ে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় 2 দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। পরে পুতিনকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গান স্যালুট। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন শি জিনপিং ভ্লাদিমির পুতিন। বৈঠকে 2 রাষ্ট্রপ্রধানের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে আলোচনা হয়। গাজায় চলমান সংঘাত দ্রুত বন্ধের ওপর জোর দেন চীনা প্রেসিডেন্ট। পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার করে শি বলেন, চীনকে সবসময় বন্ধু রাষ্ট্র হিসেবেই পাশে পাবে রাশিয়া। 2 পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন রাশিয়ার সম্পর্ক প্রথম থেকেই স্থিতিশীল রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, সাংস্কৃতিক ও আঞ্চলিক নানা ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কারণে 2 দেশের কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। আমরা বিশ্বব্যাপী স্থিতিশীলতা বজায় রাখতে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সক্রিয় অবদান রেখেছি।
বৈঠকে পুতিন জানান, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের কৌশল একই। ইউক্রেন সংকট নিরসনে শুরু থেকেই চীনের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানান পুতিন। চীনের সঙ্গে পরমাণু কর্মসূচিতে সহযোগিতা বাড়ানোর কথাও জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়া ও চীন সত্যিকার অর্থে জাতীয় উন্নয়নের অভিন্ন লক্ষ্য এবং পারস্পরিক শ্রদ্ধার নীতির ভিত্তিতে যৌথ সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একত্রিত হয়েছে। গত 5 বছরে মহামারী এবং তৃতীয় পক্ষের নানা পদক্ষেপ সত্ত্বেও রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্যিক লেনদেন নিজস্ব গতিতে এগিয়েছে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক ইস্যুতেও আলোচনা হয়েছে। পরে চীন রাশিয়া কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তিতে সই করেন দুই রাষ্ট্রপ্রধান। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে বেইজিং। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতি জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছেন শি জিনপিং। এমন পরিস্থিতিতে পুতিনের চীন সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছে পশ্চিমা বিশ্ব। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। উদ্বোধন অনুষ্ঠানে আলোর সবটুকু কেড়ে নেন বিশ্বখ্যাত অ্যাথলেট উসাইন বোল্ট। ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস ও পাকিস্তানের শোয়েব মালিক। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার ভালো করবে বলে প্রত্যাশা বোল্টের। সঙ্গে স্মরণীয় এক আসর দেখার অপেক্ষায় 8টি অলিম্পিক স্বর্ণজয়ী এই তারকা। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে তারার মেলা। বাস্কেটবল, রাগবি, বেসবলের দেশ যুক্তরাষ্ট্রে ক্রিকেট উৎসবের অপেক্ষা। খেলাটির বিশ্বায়নের জন্যই আইসিসির এমন উদ্যোগ। বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদ্বোধন হলো নবনির্মিত নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যে অনুষ্ঠান রাঙিয়েছেন সর্বকালের সেরা অ্যাথলিট উসাইন বোল্ট। মাস দুয়েক আগেও দৃশ্যমান ছিল না কিছুই। সব কাজ সম্পন্নের পর 34,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি এখন প্রশংসা কুড়াবে যে কারো। অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড থেকে আনা হয়েছে ড্রপ ইন পিচ। স্টেডিয়ামের কাঠামোর সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা 1 সার্কিটের। বোল্ট ছাড়াও স্টেডিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস, পাকিস্তানের শোয়েব মালিক ও যুক্তরাষ্ট্র দলের কোরি অ্যান্ডারসন। বিশ্বকাপে শুভেচ্ছাদূত উসাইন বোল্ট মাঠে নেমে যান ব্যাট হাতে। অ্যাথলেটিক্স ট্র্যাকের কিংবদন্তি জানান, তার প্রথম ভালোবাসা ছিল ক্রিকেটই। বৈশ্বিক এই ইভেন্টের অংশ হতে পেরে গর্বিত লাইটনিং বোল্ট। 8টি অলিম্পিক স্বর্ণজয়ীর প্রত্যাশা, টুর্নামেন্টে ভালো করবে তার দল ওয়েস্ট ইন্ডিজ। For me, I'm excited. You know what I mean? I finally get a chance to be a part of cricket again. I think it's something that I've always still watching my dad and tried to stay abreast of, but I'm happy that I get the opportunity to be a part of it, to promote the sport that I loved at the start. The energy that cricket brings and the vibes and the noise, it's just wonderful. It's something different that you'll never see. So definitely come out to support. It will be wonderful. নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের 8টি ম্যাচ। ভারত পাকিস্তান হাই ভোল্টেজ এনকাউন্টারের পাশাপাশি দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ ম্যাচের ভেন্যুও নতুন এই স্টেডিয়াম। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনীতিতে ভারত যুক্তরাষ্ট্র প্রসঙ্গ, দিল্লির স্বার্থ রক্ষায় সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। মার্কিন অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন, টাকা দিলে টাকা খাইব, খায় আম করে ছেড়ে দিব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। এবং বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন। সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। এ ছিল সময় সংবাদে। এরপর বাংলার সময় নিয়ে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মৌটুসী। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।